সো আমি লাস্ট ক্লাসের যে প্রবলেমটা এখানে লিখেছিলাম সেটা ছিল এই প্রবলেমটা আমরা 6.10.2 এক্সাম্পল সলমন এন্ড জনসনের বইয়ে 6.10.2 আমরা যে প্রবলেমটা করেছিলাম সেম একই প্রবলেমটা আমরা করব এসডি মেথডে, বাট একটু আমি এখানে টুইস্ট করেছি। সেটা হচ্ছে কি যে ওখানে আমাদেরকে বলা হয়েছিল সেকশনটা ডিজাইন করার জন্য, ঠিক আছে? তো সেকশন ডিজাইন যদি আমরা এসডি মেথডে করি আমাদের পুরো বিষয়টাই সেমই থাকবে। আমরা ওই যে বিভিন্ন কলাম ডিজাইন চার্ট ইউজ করেছিলাম সেই চার্টগুলো আমরা ইউজ করব। সেখানে এলআরএফডি এর পরিবর্তে এসডি মেথডে যে আমাদের কি বলে রেজাল্টটা নেওয়া দরকার ছিল লোডিংটা, সেই লোডিং গুলো আমরা কনসিডার করব। শুধুমাত্র পিইউ যেটা আমরা নিতাম ফ্যাক্টরড লোড, এএসডি মেথড যদি হয় তাহলে আমরা ফ্যাক্টরড লোড দিব না, আমরা শুধুমাত্র ডেড লোড আর লাইভ লোড নিতাম। এখানে বিষয়টা জাস্ট একটু টুইস্ট করা হয়েছে। কি এখানে বলা হয়েছে যে কলামটা অলরেডি ডিজাইন করা হয়েছে,
ঠিক আছে, ডিজাইন করে ডিজাইন সেকশনটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে কি W10/45 সেকশন। আমাদেরকে চাওয়া হচ্ছে এই মেম্বারটা এএসডি মেথডে কি পরিমাণ লোড নিতে পারবে সেটা বের করা। তার মানে কাইন্ড অফ এ অ্যানালাইসিস প্রবলেম, এটা ডিজাইন প্রবলেম নাই, এটা হয়ে গেল এখন অ্যানালাইসিস প্রবলেম বা ইনভেস্টিগেশন টাইপ প্রবলেম। সে একজন ডিজাইন করছে, ডিজাইন করার পর সে ওই যে সাপোর্ট কন্ডিশন বা যা কিছু ছিল সেগুলোর জন্য সে W10/45 সেকশনটাকে ডিজাইন করছে। আপনার কাছে মনে করেন যে আসলো, এসে বলা হইলো যে আচ্ছা এই মেম্বারটা কি পরিমাণ কম্প্রেসিভ লোড দিতে পারবে, একটু চেক করে দেন তো। এরকম ঘটনা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ঘটে। একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, মনে করেন যে এলজিআরডি, ঠিক আছে, এলজিআরডি ডিভিশন তারা হচ্ছে গিয়ে একটা, মনে করেন যে কোনো একটা উপজেলাতে একটা স্টিল স্ট্রাকচার করবে। তো তারা একটা ডিজাইন, তারা একটা টেন্ডার দিল, টেন্ডারে হচ্ছে গিয়ে তারা বলে দিল যে কি কি জিনিসপত্র তারা করবে। এখানে ওপেন বিড দিল। ওপেন বিডে কি করলো, প্রায় 4টা ডিজাইন ফার্ম বিডিং এ অংশগ্রহণ করলো। তারা তাদের যে ডিজাইনগুলো তারা প্রেজেন্ট করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা এই মেম্বার এসব জায়গাতে দিব, আমরা কলাম হিসেবে এই ডাব্লিউ সেকশনটা ইউজ করব, গার্ডার হিসেবে এই সেকশনটা ইউজ করব। এরকম বিভিন্ন তারা তাদের এক একটা কোম্পানি তাদের এক একটা হচ্ছে গিয়ে ডিজাইন তারা সাবমিট করবে। এলজিআরডি এখন কি করবে, যে কোন কোম্পানিকে কাজ দিবে। তারা কি করলো, যে যেহেতু এটা একটা মনে করলো যে একটা সিগনিফিকেন্ট কাজ, তারা এই 4টা ডিজাইন তাদের নিজস্ব যদি কোনো কনসালটেন্ট থাকে তাহলে সেই কনসালটেন্টের কাছে এই 4টা ফাইল তারা প্রেজেন্ট করবে, করে বলবে যে আচ্ছা দেখেন তো যে 4টা ডিজাইনের মধ্যে কোনটা সবচেয়ে ইকোনমিক কিন্তু সবচেয়ে কস্ট এফেক্টিভ, মানে ইনভেস্টিগেশন করেন। অথবা সে হয়তো বা কোনো বাহিরের কোনো একজন কনসালটেন্টকে নিয়োগ দিল, একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট নিয়োগ দিয়ে সে বললো যে আচ্ছা এই রকম একটা স্ট্রাকচার হবে, স্ট্রাকচারে যদি এই মেম্বারটা, যে ওই যে 4টা ফার্ম বিডিং করলো, বিডিং এর মধ্যে সবচেয়ে যেই লোয়েস্ট যে মেম্বারটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, সেই মেম্বারটা দিয়ে তারা ওই কনসালটেন্টকে বললো যে আচ্ছা এই স্ট্রাকচারে যদি কলামগুলো সব এই সেকশন হয় তাহলে কি পরিমাণ লোড নিতে পারবে, আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেন। তাহলে ওই যে ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট, তার জন্য এটা হয়ে গেল কি একটা ইনভেস্টিগেশন বা অ্যানালাইসিস টাইপ প্রবলেম। বুঝা গেছে? তো এইখানে আমরা ঠিক সিমিলার টাইপ অফ একটা অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশন প্রবলেম আমরা এখন করব। এআইএসসির যে ম্যানুয়ালটা আমাদের আছে ডাব্লিউ সেকশনের জন্য, সেখান থেকে আমি তার এরিয়া, তার স্ট্রং এক্সিসের জন্য যেই আর এক্স এবং উইক এক্সিসের জন্য যেই আর ওয়াই, এই দুইটা জিনিসই বের করে নিলাম। ঠিক আছে,
তাহলে এখন যেহেতু আমাদেরকে এটা অ্যানালাইসিস প্রবলেম, তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, বের করতে হবে যে তার লোডিংটা আমি বের করব। লোডিং বের করতে হলে আমরা কি জানি যে লোড যেটা পি, পি ইজ ইকুয়াল টু এফ সি আর ইন্টু এজি। এরিয়া তো আমার জানা আছে, গ্রস এরিয়া, কিন্তু ক্রিটিক্যাল স্ট্রেস এফ সি আর আমি জানি না। আবার এফ সি আর যদি আমাকে বের করতে হয় তাহলে আমাদেরকে কি লাগবে, কে এল ডিভাইডেড বাই আর, যে ভ্যালুটা সেটা আমার লাগবে। কেন? কারণ কে এল ডিভাইডেড বাই আর কে আমি 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে তাহলে আমি বের করতে পারবো যে আমি এফসিআর এর কোন ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। তাহলে এখন কে এল বাই আর যদি বের করতে চাই তাহলে আমার কোন এক্সিসের জন্য নিব, আমি কি স্ট্রং এক্সিসের জন্য নেব নাকি উইক এক্সিসের জন্য নিব? উইক এক্সিসের জন্য। উইক এক্সিসেই যে আসবে এটা কি ডাইরেক্টলি আমরা বলতে পারি? এমনও তো হতে পারে যে স্ট্রং এক্সিসে আমার লোডিংটা কম আসতে পারে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমি দুই এক্সিসের জন্য লোডিংটা বের করব, বের করে দেখব যে কোন এক্সিসে আমার সবচেয়ে কম লোডটা নিতে পারে। যেটা কম লোড নিবে সেটাই হবে আমার সেফ লোড, এবং সেটাকে আমি বলবো যে হ্যাঁ তার অ্যালাউবল ক্যাপাসিটি হচ্ছে এত। এখন খেয়াল করে দেখেন এই যে প্রবলেমটা ছিল, বইয়ের যে প্রবলেমটা ছিল, বইয়ের এখান থেকে আমি একটু ছবিটাকে ক্রপ করে নিয়ে আসি তাহলে আপনাদের খেয়াল করবেন। এটা ছিল আমাদের প্রবলেমের ইয়েটা, ঠিক আছে? তাহলে এখানে দেখেন যে আমরা যখন এই প্রবলেমটা করেছিলাম তখন বলেছিলাম যে এই যে ওয়াই এক্সিসে আমরা কি পাচ্ছি, দুইটা বাকলিং কার্ভ, whereas এক্স এক্সিসে আমরা পাচ্ছি একটা বাকলিং কার্ভ, ঠিক আছে? যেই কারণে আমাদের এই যে স্ট্রং এক্সিসে আমার যখন যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ লোড যদি আমরা যদি চিন্তা করি তাহলে কে এক্স যদি আমি 1 ধরি, যেহেতু দুইটাই হচ্ছে গিয়ে আমার হিঞ্জ সাপোর্ট, তাহলে কে এক্স আমি 1 ধরতে পারবো। কিন্তু কে ওয়াই যদি আমি যদি ধরি বাকলিং এর জন্য, তাহলে এই কে ওয়াই এর ভ্যালুটা বেসিক্যালি হাফ হয়ে যাবে। কেন? কারণ এই ফুল লেংথে, ঠিক আছে, এই যে ফুল লেংথে দুইটা বেসিক্যালি আমাদের সাইন কার্ভ, বা যদি আমি যদি কে ওয়াই কে যদি 1 ধরি তাহলে আমার লেংথ হয়ে যাবে অর্ধেক। তো আমরা দুইটা যে কোনো একটা হিসাব করতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে আমার যেহেতু দুইটা আমাদের যেহেতু সাপোর্টটা হচ্ছে কি পিনড বা হিঞ্জড, টপ এবং বটম দুই সাইডে কি হিঞ্জ সাপোর্ট বা পিনড সাপোর্ট আছে। সো কে এর ভ্যালু আমাদের 1 হবে। সো টিপিক্যাল ছিল পিন নাকি হিঞ্জ সাপোর্ট। যেহেতু টপ এবং বটম দুইটাই আমার হচ্ছে গিয়ে হিঞ্জ সাপোর্ট, সো আমরা কে এক্স ইকুয়াল টু কে ওয়াই ইকুয়াল টু 1 বলতে পারি। নাও আর এক্স আর ওয়াই আমরা জানি, কিন্তু ফর স্ট্রং এক্সিস for a strong axis
KLX যদি আমরা বের করি তাহলে কি হবে? k এর ভ্যালু তো আমি 1 ধরলাম, x অ্যাক্সিসের ডাইরেকশনে আমি লেংথ কত ধরবো? রাফি বলেন দেখি, এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে বা স্ট্রং অ্যাক্সিসের ডাইরেকশনে আমি লেংথ কত ধরবো? স্যার y না x? x। স্যার x খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম যে আগের দিন যে এখানে একটা আমাদের হচ্ছে গিয়ে বাকলিং শেপ এক্স অ্যাক্সিসে, সো একটা বাকলিং শেপ হচ্ছে কতটুকুতে? ফুল লেংথে। তাহলে ফুল লেংথ কত? 28 ফিট। ঠিক আছে, তাহলে লেংথ আসবে টোটাল 28 ফিট। তাহলে ফিটকে আমি যদি ইঞ্চিতে একবারে কনভার্ট করে নেই, তাহলে 28 ইনটু 12, তাহলে রেজাল্টটা কত আসে? স্যার 336 ইঞ্চ। But for weak axis এর জন্য কি হবে এটা? KLY যদি আমি বের করতে চাই তো তখন কি নিব? লেংথ 28 নিব? 14 স্যার। 14, ভেরি গুড। কারণ একটা বাকলিং যেটা সেটা ঘুরতেছে কতটুকুতে? 14 ফিটে ঘুরতেছে। 14 ফিটে কেন? কারণ আমার ব্রেসিংটা দেয়া আছে মিড হাইটে। যদি এই ব্রেসিংটা মিড হাইটে না দিয়ে যদি আমাদের হাইটের তারতম্য ঘটতো, যদি এমন যদি বলা হতো যে উপর থেকে 2/3 ডিস্টেন্সে আমাদের কি বলে ব্রেসিংটা দেয়া আছে, তখন 28 থেকে স্যার 2/3 বিয়োগ দিয়ে দিতাম স্যার। তাহলে আপনি কোনটা নিতেন? 2/3 লেংথটা নিতেন নাকি 1/3 লেংথটা নিতেন? স্যার 1/3। কেন 1/3 নেবেন? কারণ স্যার 2/3 নিচে স্যার ব্রেসিংটা হচ্ছে স্যার। 1/3 কিন্তু মানে হচ্ছে আপনি কম লেংথ নিলেন। খেয়াল করে দেখেন, 1/3 মানে কি? আপনি পুরো লেংথটা না নিয়ে কম লেংথটা নিবেন, আর 2/3 নেওয়া মানে আপনি বেশি লেংথটা নেওয়া। তাহলে আপনি কম লেংথটা কেন নিবেন, বেশি লেংথটা কেন নিবেন? এইভাবে চিন্তা করেন। কম লেংথ যদি আমরা নেই তাহলে আমাদের কি হবে? খেয়াল করে দেখেন, কম লেংথ নেওয়ার ফলে আমাদের যে ডিজাইনটা সেটা একটু সেফ সাইডে থাকলো। আমি KL/R যখন নিচ্ছি সেখানে L এর ভ্যালু যদি কম হয় তাহলে KL এর ভ্যালুটাও কম আসবে। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে যে 4.71√/E/FY সাথে যখন আমি কম্পেয়ার করলে আমি একটু বেশি কনজারভেটিভ ডিজাইনে থাকতেছি বেসিক্যালি। আর যদি বেশিটা আমি যদি নেই, 2/3 লেংথ যদি নেই, তাহলে হচ্ছে গিয়ে আমি কনজারভেটিভ ডিজাইন করলাম না। এটাই হচ্ছে ডিফারেন্স। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি না যে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি নিচ্ছেন। তো ঠিক সেরকম আপনি এইভাবে চিন্তা করবেন যে আমি যদি 1/3 ডিস্টেন্স যদি নেই, তার মানে আমি হচ্ছে কনজারভেটিভ ডিজাইন করতেছি।
মানে আমি বেশি সেফ থাকতেছি। আর 2/3 নেওয়া মানে হচ্ছে আমি কনজারভেটিভ ডিজাইন করলাম না, আমার সেফ, এটা সেফ যে না সেটা না, কিন্তু সেফটি মার্জিনটা একটু কম আমি রাখতেছি, এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে স্ট্রং এক্সিসে কেএল এক্স আমরা পেলাম 336 ইঞ্চ, উইক এক্সিসের জন্য কেএল ওয়াই আমরা পেলাম 168 ইঞ্চ। এখন আমরা স্ট্রং এক্সিসের জন্য ফার্স্ট অফ অল আমাদের যেই লোডিংটা সেটা আমরা বের করে দেখব যে সেটা কত আসে। সেটা যদি আমরা করি তাহলে আমাদেরকে কে এল ডিভাইডেড বাই আর এক্স যেটা সেটা বের করতে হবে। এই রেজাল্টটা কত আসে একটু ক্যালকুলেট করে আমাকে বলেন তো। একজন বলেন, হ্যাঁ আজিজ বলেন। 77.77 77.77 ফাইন। আর 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই আমরা যদি করি এর ভ্যালু মনে আছে কত ধরবো? স্যার 29,000। এটা ক্যালকুলেট করে কত আসে? So 113.43. আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা is greater than 77.77। ঠিক আছে, তাহলে KL বাই আর এক্স যেটা সেটা যেহেতু ছোট, তাহলে FCR এর কোন ফর্মুলাটা আমরা ইউজ করব? ওই যে একটা ফর্মুলা আছে না 0.658 টু দ্য পাওয়ার FY ডিভাইডেড বাই FE, ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। ওটা ইউজ করতে গেলে ফার্স্ট অফ অল আমাকে আগে বের করতে হবে FE, অয়েলার স্ট্রেস যেটা। স্যার লেখাটা একটু বড় করা যায়? হ্যাঁ, একটা মিনিট।
F equal to pi square E divided by KL by R whole square. এটা ক্যালকুলেট করে কত আসে দেখেন তো, দেখে বলেন তো। Divided by R4 Sir, 47.32. 47.32 question KSI Yes, sir. fine. তাহলে এখন আমরা FCR ক্যালকুলেট করতে পারবো। এই রেজাল্টটা কত আসে একটু ক্যালকুলেট করে বলেন। Sir, 32.12. 32.13. সরি আরেকবার একটু বলবেন। Sir, 32.12 আর কি 13. আমি একটু চেক করে দেখি যাতে যাতে ভুল না হয়। হ্যাঁ ঠিক আছে 32.13 KSI। সো আমরা FCR পেয়ে গিয়েছি, তাহলে এখন আমরা নমিনাল স্ট্রেংথ যেটা PN সেটা বের করতে পারবো। এরিয়া ছিল আমাদের 13.3,
The result of a question. স্যার 427.33। Kids. Yes, sir. সিমিলার ভাবে আমাকে এখন বের করতে হবে উইক এক্সিসের জন্য নমিনাল স্ট্রেংথ। So nominal strength for weak axis, তাহলে এখানে চলে আসবে KLY divided by RY. So KLY ছিল 168, RY এর ভ্যালু ছিল 2.01। এখান থেকে রেজাল্টটা কত আসছে দেখেন। এটা আসে কিনা? জি স্যার, এটা আসছে। জি স্যার। তাহলে সেম এই ভ্যালুটা 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই থেকে ছোট আছে, তাহলে আগের মতোই ফর্মুলা আমাদের ইউজ হচ্ছে। তাহলে শুধুমাত্র একটা জায়গাতে চেঞ্জ হবে, সেটা হচ্ছে কেএল বাই আর এর ভ্যালুটা। আগের বার বসেছিল এক্স এক্সিস এর জন্য, এখন বসবে ওয়াই এক্সিস এর জন্য। তাহলে ওয়াই এক্সিস এর জন্য ভ্যালুটা কত? 83.58, যেটা কিনা আগে ছিল 77.77। স্যার 40.97 আসছে। 40.97। তাহলে এফসিআরটাও আমার কিছুটা চেঞ্জ আসবে। স্যার 30 আসছে। $30K, right? তাহলে 30 multiplied by 13.3, 399 কি? 399 kids। তারপর দেখেন উইক এক্সিসে নিতে পারতেছে 399 কিপ, আর স্ট্রং এক্সিসে আমার নিতে পারতেছে 427.33 কিপ। ডেভিয়েশন কতটুকু? স্যার 28। হ্যাঁ, রাফলি 28.33 কিপসের ডিফারেন্স। দুইটার মধ্যে আমরা যখন বলবো যে আমাদের অ্যালাউবল স্ট্রেংথ, অবভিয়াসলি অ্যালাউবল স্ট্রেংথ হিসেবে আমরা সবচেয়ে লোয়েস্টটা নিব। সো এই ক্ষেত্রে আমরা নিব 399 কিপ। সো এই প্রবলেমের আমি যখন অ্যানসারে যাচ্ছি, আমি যদি বলি যে স্যার
একটা মিনিট, একটু আমাকে একটু কনসিডার করুন প্লিজ, জাস্ট মোমেন্ট। হ্যাঁ বলেন। স্যার ওইটা কি উইক এক্সিস হবে স্যার? হ্যাঁ, উইক এক্সিসটা হচ্ছে আমাদের গভর্ন করবে অ্যালাউয়েবল ক্যাপাসিটির জন্য। অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ যদি আমরা বলি, তাহলে এএসডি মেথডের জন্য সেটা হচ্ছে কি? এএসডি মেথডের সাথে আমরা কি বলি? শুধু পি বলি নাকি পি আর দেখি চেক করে বলি? পিএ, পিএ বলবো আমরা থেকে। তো PA will be equal to PN divided by omega. তাহলে PN আমরা নিব কোনটা? 399 ডিভাইডেড বাই ওমেগা হবে 1.67। আমাদের অ্যালাউয়েবল কম্প্রেসিভ লোড আসছে 238.92 হচ্ছে আমাদের। যেটা সবচেয়ে লোয়েস্ট আসলো সেটা। এখন সে ফর এক্সাম্পল আপনার কলামটা 14-14-28 ফিট না হয়ে 16-16-32 ফিট। ঠিক আছে, প্রবলেমটা তোলা হয়েছে আপনাদের সবার? ওকে ফাইন, যদি তোলা হয়ে থাকে তাহলে এখন সেম প্রবলেমটাতেই আপনি জাস্ট ক্যালকুলেটরে যেসব জায়গাতে আপনি ভ্যালুগুলো দিয়েছিলেন 14 ফিট, সেখানে এখন জাস্ট 14×2 = 28, মানে 14 বা 14×2 = 28 পরিবর্তে আপনি 17 এবং 17×2 = 34 ফিট ইউজ করেন। মানে পুরো কলামটা হচ্ছে মনে করেন 34 ফিট লম্বা একটা কলাম, ঠিক আছে, এবং ব্রেসিংটা দেয়া আছে মিড হাইটে। তাহলে দেখেন তো আপনার কোন এক্সিসটা গভর্ন করে, স্ট্রং এক্সিস নাকি উইক এক্সিস? চেঞ্জ হচ্ছে কোথায়? এই যে কেএল এক্স এ চেঞ্জ হবে, এখানে আসবে 28 এর পরিবর্তে 34, তারপর কেএল ওয়াই তে এখানে 14 এর পরিবর্তে আসবে 17। ঠিক আছে, সো আপনি কোন একটা জায়গাতে সাইডে একটু জাস্ট ছোট ছোট করে এই ভ্যালুগুলো একটু লিখে রাখেন। তারপর স্ট্রং এক্সিসের জন্য ওই ক্যালকুলেশনগুলো করেন, যেখানে যেখানে ভ্যালুগুলো দেওয়া ছিল আগের মতো ওই জায়গাগুলো জাস্ট চেঞ্জ হবে, জাস্ট লেংথের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। সো এই যে কেএল এক্স যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আগে ছিল 336, এখন নতুন যে ভ্যালুটা পাবেন সেটা বসবে। স্যার তাহলে তো পুরোটা আবার করা লাগবে স্যার। পুরো লেখার দরকার নাই, আপনি জাস্ট ভ্যালুগুলো লিখে লিখে জাস্ট চেক করে দেখেন যে আপনার স্ট্রং এক্সিসে পিএন যেটা আমরা বের করেছিলাম পিএন এর ভ্যালুটা কত আসে, আবার উইক এক্সিসে পিএন এর ভ্যালুটা কত আসে। জাস্ট রাফ হিসেবে আপনি একটু লিখেন, লিখে লিখে দেখেন।
যে যদি কলামের হাইট 28 ফিটের পরিবর্তে যদি 34 ফিট হয় এবং মিড হাইট ব্রেসিং থাকে তাহলে কত হবে? KL/R ফর স্ট্রং এক্সিস কত আসছে আপনাদের? আর 346 স্যার পিএন আর কি। পিএন কত আসছে? 346 346 346। আপনাদের কারো আসছে সেম ভ্যালু?
আজিজ জি স্যার। আচ্ছা সেম ভ্যালু আসছে, ওকে ফাইন। এবার তাহলে উইক এক্সিসটা করেন। উইক এক্সিসে দেখেন তো কত আসে। আচ্ছা 315 কিছু আসে। 315। জি স্যার। আর আগেরটা এসেছিল কত? 346। জি স্যার। সবার কি সেম রেজাল্ট আসে? ধরে নিচ্ছি সবার সেম রেজাল্ট আসবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে, সেটা কি? সেটা হচ্ছে যে দেখেন, যদি একই সেকশন কলামে আমার যদি হাইট যত বাড়লো, আলটিমেটলি কি হলো? কলামের কিন্তু স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি কিন্তু বাড়ে নাই। স্ট্রং এক্সিস হোক বা উইক এক্সিস হোক, দুই এক্সিসেই আমরা দেখতে পাচ্ছি কি আমার হাইট বাড়ার সাথে সাথে কলামের লোড নেয়ার যে ক্যাপাসিটিটা সেটা বরঞ্চ কমে গেছে। বুঝতে পারলাম? এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের বুঝাতে। সেম জিনিসটা আপনি এটা কি সত্য কিনা সেটাকে আপনি ট্রায়াল দিয়ে বাসায় একটু প্র্যাকটিস করবেন। আমরা তো প্রবলেমটা আমি আপনাদেরকে করিয়েছি 14 ফিট লেংথের জন্য, এরপর এখন আপনারা করলেন 17 ফিট। আপনারা এটাকে 12 ফিট লেংথে, মানে 12 12 24 ফিট যদি কলামের টোটাল হাইট যদি হয়, 24 ফিট হচ্ছে কলামের টোটাল হাইট, এবং মিড হাইট ব্রেসিংটা যদি থাকে, দ্যাট মিনস মিড হাইট হচ্ছে গিয়ে 12 ফিট 12 ফিট, তাহলে সেই ক্ষেত্রে কলামের ক্যাপাসিটিটুকু আমার কি বাড়ে নাকি কমে, সেটা একটু আপনারা জাস্টিফাই করে দেখবেন। ঠিক আছে? এটা করানোর অবশ্যই একটা উদ্দেশ্য আমার আছে। ঠিক আছে? তো এই কারণে আপনাদেরকে এই জিনিসটা করানো এবং আপনাদেরকে বলা। তো আপনারা নিজেরা একটু বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আরেকবার এই সেম প্রবলেমটাই 24 ফিট কলাম হাইটের জন্য আপনি ধরে করে দেখবেন যে আপনার কি হয়। জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কম্প্রেশন মেম্বারের ফাইনাল ডিজাইন। শনিবার দিন আপনাদেরকে এর আগে যেরকম বলেছিলাম, শনিবার দিন আপনাদের হচ্ছে কি অ্যাসাইনমেন্ট 2 দেওয়া হবে, যেটা দেওয়া হবে বেসিক্যালি এই কম্প্রেশন চ্যাপ্টারের উপরে। সকাল 10টার দিকে ইনশাআল্লাহ আমি আপনাদের ক্লাসরুমে কোশ্চেন আপলোড করে দিব।
আপলোড করে দেওয়ার পর আমি 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা আমি হয়তো অনলাইনে থাকবো, সো দ্যাট যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কোশ্চেন বুঝতে, আপনারা আমাকে সেটা জিজ্ঞেস করবেন। তারপর যদি না থাকে তাহলে তো আর দরকার নেই, আপনারা ক্লাসে ঢুকে যাবেন, আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে থাকবেন। বিকাল 4টা থাকবে আপনাদের ডেডলাইন, তো 4টার মধ্যে আপনাদেরকে প্রবলেম সলভ করে সেটা ছবি তুলে পিডিএফ করে আগের বারের মতো আপনাদেরকে আপলোড করতে হবে। স্যার শনিবার স্যার? হ্যাঁ, এই সামনের শনিবার। কোনো সমস্যা আছে? না স্যার, না স্যার। শুক্রবার আমার ভাইবা আছে তো এর জন্য যে কনফার্ম করলাম। শুক্রবার দিন আপনাদের ল্যাব